কি অবস্থা বন্ধুরা, আজকে আপনাদের সাথে এমন একটা মুভির গল্প নিয়ে হাজির হলাম যেখানে একটি মেয়ে তার কলেজ প্রজেক্টের জন্য একটি মরুভূমিতে যায় কিছু গাছ খুঁজতে, কিন্তু সেখানে তার সাথে এমন কিছু হবে যা সে কখনো কল্পনাও করেনি। বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া সার্ভাইভাল থ্রিলার মুভি যার নাম বরেগো। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ক্যারেন নামে একটি মেয়েকে দেখতে পাই যে কিনা কিছুদিন আগে জানতে পারে যে একটি মরুভূমির পাশে এমন কিছু গাছ আছে যেটা দিয়ে মাদক দ্রব্য বানানো হয়, আর ক্যারেন সেই গাছগুলোকে নেওয়ার জন্য সেই মরুভূমিতে পৌঁছে যায়। আর ক্যারেন সেখানে কিছু গাছ পেয়েও যায়। আর পরের সিনে আমরা দেখতে পাই একজন লোক যে কিনা কারো দেহকে মাটিতে পুঁতে দেয়। তারপর সে একজন অচেনা লোককে কল করে বলে একে আমি শেষ করে দিয়েছি, এখন আমাদের আরেকজন নতুন পাইলট দরকার। এখন এর পেছনে কাহিনী কি এটা আমরা শেষে বুঝতে পারবো। পরের সিনে আমরা দেখতে পাই যে ক্যারেন এর পরের দিন সেই গাছগুলোকে নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এবার সে মরুভূমির অনেকটা গভীরে ঢুকে পড়ে, কিন্তু ক্যারেন এখানে এসে গাছগুলোকে পায় না। তখনই আমরা এনা নামে একজন মেয়েকে দেখতে পাই যে কিনা এখানে রেসিং বাইক চালানোর প্র্যাকটিস করছিল। এনা আসলে এখানে সিকিউরিটি দায়িত্বপ্রাপ্ত অফিসারের মেয়ে। সে ক্যারেনকে এখানে দেখে একটু অবাক হয়, কারণ ক্যারেন এই নির্জন মরুভূমিতে কি করছে। তখন ক্যারেন তাকে বলে যে সে এখানে একটা গাছ খোঁজার জন্য এসেছে, এবং সে তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন বাইক চালাচ্ছে। এনা বলে আমি যে স্কুল ফাঁকি দেই সেটা যেন আমার বাবা না জানে, সেই জন্য আমি এখানে আসি। তো এদের মধ্যে অনেকটা বন্ধুত্ব হয়। পরে তারা দুইজন একসাথে সেই গাছগুলোকে খুঁজতে থাকে এবং একসাথে বসে তারা আড্ডা দেয় এবং অনেক গল্প করে। তখন এনা তাকে বলে তার মা মারা গিয়েছে, কিন্তু তার বাবা সব সময় ব্যস্ত থাকার কারণে তাকে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারে না, তাই এনা এখানে একা একা ঘুরতে চলে আসে। কিছু সময় পর এনা সেখান থেকে চলে যায়, কিন্তু ক্যারেন এখনো সেখানে বসেছিল, কারণ তার এখন আরো কিছু গাছ সংগ্রহ করতে হবে। কিন্তু কিছু সময় পর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ক্যারেন সেখানে চলে যায়, কিন্তু তখন সে আকাশে একটা বিমান দেখে যেটা কিনা ক্র্যাশ হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। এখন ক্যারেন সেটাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি তার গাড়ি নিয়ে সেই বিমানের কাছে চলে যায়। ক্যারেন সেখানে পৌঁছে দেখে পুরো বিমান ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু বিমানে থাকা পাইলট থমাস প্যারাশুটের সাহায্যে বেঁচে গিয়েছিল। তখন ক্যারেন মাটিতে পড়ে থাকা কিছু প্যাকেট দেখতে পায়। হ্যাঁ, ঠিক ভেবেছো, সেটার ভিতরে ড্রাগ ছিল। ক্যারেন প্রথমে তাকে বাঁচানোর কথা ভাবে, কিন্তু এখন ক্যারেন বুঝতে পারে এই লোকটা হয়তো কোনো বড় ধরনের স্মাগলার। তাই ক্যারেন ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে গাড়ি স্টার্ট করে, কিন্তু সে পালানোর আগেই থমাস তার উপর গুলি চালানো শুরু করে দেয়, যার ফলে গাড়ির চাকাটি একটি গর্তের মধ্যে আটকে যায়। তারপর থমাস ক্যারেনকে ধরে ফেলে। এখন সে চাইলেই ক্যারেনকে মেরে ফেলতে পারে, কিন্তু এখানে ক্যারেন বুদ্ধি খাটায় এবং সে বলে তুমি জানো তুমি এখন কোথায় আছো? থমাস বলে না, কি হয়েছে? তখন ক্যারেন বলে আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিতে পারবো। এখান থেকে কিছু দূরে হাইওয়ে রোড আছে, আর আমি এখানকার সব জায়গা চিনি। কিন্তু ক্যারেনের কথাগুলো ছিল মিথ্যা। ক্যারেনকে তার প্রাণ বাঁচানোর জন্য এটা করতে হলো। এখন থমাস বুঝতে পারে ক্যারেন ঠিক বলেছে, তাই সে প্রথমে ক্যারেনকে দিয়ে সেই সমস্ত প্যাকেটগুলোকে উঠায় এবং সেগুলোকে গাড়িতে রেখে দেয়। তারপর তারা গাড়িতে বসে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়িতে বসতেই ক্যারেন গাড়িতে রাখা ম্যাপটি লুকিয়ে ফেলে, কারণ যদি থমাস ম্যাপটি পেয়ে যায় তাহলে সে ম্যাপটির সাহায্যে এখান থেকে বের হতে পারবে, যার ফলে সঙ্গে সঙ্গে সে ক্যারেনকে মেরে ফেলবে। তার গাড়িতে একটি ছুরিও ছিল, কিন্তু সেই ছুরিটাকে লুকানোর আগেই থমাস গাড়িতে উঠে বসে। তারপর তারা দুইজন সেখান থেকে বেরিয়ে পড়ে। মুভির আরেকটা সিনে আমরা দেখতে পাই সেই অচেনা লোকটিকে, যে কিনা আসলে ড্রাগ সাপ্লায়ার এবং তার নাম জর্জ। সে কাউকে ফোন করে বলে বিমান এখনো আসেনি কেন। তখন ফোনে থাকা অপর লোকটি বলে এতক্ষণে থমাস তো সেখানে পৌঁছে যাওয়ার কথা। এখন এই কথা শুনে থমাস তার পার্সেলকে খোঁজার জন্য সে নিজেই বের হয়ে যায়। অন্যদিকে ক্যারেন থমাসকে জিজ্ঞাসা করে তারা শেলটন সিটিতে পৌঁছে গেলে সে কি তাকে ছেড়ে দিবে। থমাস কোনো জবাব দেয় না, যার ফলে ক্যারেনের ভয় আরো বেড়ে যায়। তখন সে আরো বলে আমার কাছে দুটি ব্যাগ আছে, তুমি সেখানে পৌঁছানোর পর তুমি সেই প্যাকেটগুলোকে এই ব্যাগগুলোতে ভরে নিও এবং পরে সেই ব্যাগগুলোকে নিয়ে চলে যেও। আমি প্রমিস করছি আমি এটা কাউকে বলবো না। কিন্তু থমাস এখনো তার কথার কোনো জবাব দেয় না। তার এসব থেকে অন্য আরেকটা বিষয় নিয়ে টেনশন হচ্ছিল। ক্যারেন ভয় পেতে থাকে, না জানি তাকে কখন মেরে না দেয়। থমাস কিছু ভাবতে ভাবতে সেই গাড়িকে একটা ক্যাকটাস গাছের সঙ্গে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। অর্থাৎ এখন তাদের পায়ে হেঁটেই সামনের রাস্তাগুলো পার করতে হবে। থমাস ক্যারেনকে বলে জলদি প্যাকেটগুলো ব্যাগে ভরে নাও, এখন আমাদের পায়ে হেঁটেই চলতে হবে।
কিন্তু ক্যারেন মানা করে দেয়। সে বলে এভাবে আমরা পায়ে হেঁটে চলতে গেলে অনেক দিন লেগে যাবে, আর তোমার পায়ে তো আঘাতও লেগেছে। কিন্তু থমাস কোনো কথা শুনে না, সে সোজা সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন ক্যারেন সুযোগ পেয়ে সেই ছুরিটা তার পায়ের মোজায় লুকিয়ে ফেলে। অন্য সিনে আমরা দেখতে পাই জর্জ তার গাড়ি নিয়ে সেখানে মরুভূমির চারপাশে খুঁজছিল, যেন সেই প্যাকেটগুলো এবং সেই প্লেনটাকে দেখতে পায়। এখন সেই প্যাকেটগুলোর জন্য কোন পর্যায়ে যেতে পারে সেটা আমরা মুভি শুরুতে দেখতে পেয়েছি। অন্যদিকে ক্যারেন আর থমাসকে দেখতে পাই যারা কিনা পুরো রাত পায়ে হেঁটেই চলছিল, কিন্তু মরুভূমির প্রচন্ড গরমে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ে। এখানে থমাস তাকে আরো চলতে বলে, কারণ তার দ্রুত সেখানে পৌঁছাতে হবে। কিন্তু ক্যারেন এর শরীর এখন জবাব দিয়ে দিয়েছে, তাই সে এখানে থেকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। এক সময় থমাস এক কোনায় প্রস্রাব করছিল, তখন এই সুযোগ নিয়ে ক্যারেন সেখান থেকে দৌড়ে পালায়। কিন্তু থমাস তার পেছনে দাওয়া করে তাকে থামতে বলে। ক্যারেন জোরে দৌড়াচ্ছিল, তার কাছে মনে হচ্ছিল সে বেঁচে যাবে, কিন্তু হয় এর উল্টো, থমাস তাকে ধরে ফেলে, যার ফলে ক্যারেনের এই কাজের জন্য থমাস আরো সচেতন হয়ে যায়, আর এখন সে ক্যারেনের হাতকে রশি দিয়ে বেঁধে দেয়। ওদিকে আমরা পুলিশ অফিসার অ্যালেক্সকে দেখি, যে কিনা এনার বাবা। সে ফোনে জানতে পারে মরুভূমিতে একটি জায়গায় কিছু মানুষের লাশ পেয়েছে, যেটা কিনা পশু পাখিরা মাটি থেকে বের করে অর্ধেক খেয়ে ফেলেছে। এর মধ্যে অ্যালেক্স তার মেয়েকে বাইক চালিয়ে আসতে দেখে। এনা স্কুলে যাচ্ছিল, কিন্তু সে হেলমেট পরে না থাকার কারণে তার বাবা তাকে বকা দেয়। তখন অ্যালেক্সের কাছে একটা হোস্টেল থেকে কল আসে। তারা অ্যালেক্সকে বলে যে ক্যারেন নামের একটা মেয়েকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না। এটা শুনে এনা বলে, আমি তো ক্যারেনের সঙ্গে কালকে দেখা করেছিলাম, সে অনেক ভালো মেয়ে, হয়তো সে মরুভূমির কোনো জায়গায় আটকে গেছে, আমাদের তাকে খোঁজা উচিত। তারপর তারা সবাই হোস্টেলে পৌঁছায়, কিন্তু সেখানে আশেপাশে ক্যারেন ছিল না, কিন্তু তার রুমে তার জিনিসপত্রগুলো ছিল। অ্যালেক্স তারপর তার মেয়েকে স্কুলে পাঠিয়ে দেয়, কারণ তাকে নিয়ে সেই উত্তপ্ত এলাকায় ক্যারেনকে খুঁজতে যেতে পারবে না। অপরদিকে জর্জ অবশেষে সেই ক্র্যাশ হওয়া বিমানের কাছে পৌঁছে যায়, যেখানে সে কিছু প্যাকেট এবং গুলির বুলেট দেখতে পায়, যেটা দেখে তার বুঝতে দেরি হয় না যে এখানে কিছু না কিছু হয়েছে। তখন সে একদিকে গাড়ির টায়ারের ছাপ দেখতে পায়। তারপর জর্জ টায়ারের রাস্তা ধরে তাদের কাছে যেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে ক্যারেনের গাড়িটি দেখতে পায়, যেটার সব দরজা খোলা ছিল এবং সেটার ভিতর ক্যারেনের জিনিসপত্রও ছিল। তখন সেখানে কিছু বাইক রাইডার চলে আসে। ছেলেগুলো তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার গাড়ির? জর্জ বলে, এটা আমার গাড়ি না, সে এদিকে যাওয়ার সময় গাড়িটি দেখতে পেয়েছে। আর সে তাদের জিজ্ঞেস করে সে কি আশেপাশে কাউকে দেখেছে। তারা বলে না, এবং ছেলেগুলো পুলিশকে কল করার কথা ভাবে, আর এই কথাটা জর্জের কাছে ভালো লাগে না। সেজন্য সে তাদের গুলি করে মেরে দেয় এবং তাদের লাশগুলোকে গাড়ির পাশে রেখে চলে যায়। এখন তার একটাই উদ্দেশ্য, সে যেমন করেই হোক তার থমাস এবং সে প্যাকেটগুলোকে খুঁজতেই হবে, কারণ সেগুলোতে কোটি টাকার জিনিস ছিল। এদিকে থমাসের পায়ে যে আঘাতটি লেগেছে সেটা এখন ইনফেকশন হতে থাকে, সেজন্য সে ভালোভাবে হাঁটতে পারছিল না। ক্যারেন বলে, আমরা এখানে থেমে কিছুক্ষণ বিশ্রাম নেই, কিন্তু থমাসের মাথায় জর্জের চিন্তা ঘুরছিল, হয়তো সে তাকে আশেপাশে কোথাও খুঁজছে। কিন্তু ক্যারেন তাকে বোঝায়, যদি আমরা এভাবে চলতে থাকি তাহলে এই ভয়ানক গরম এবং ইনফেকশনের কারণে আমরা মারা যাব। এখন থমাসও ক্লান্ত হয়ে পড়ার কারণে সে রাজি হয়ে যায় এবং তারা একটি ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে থাকে। ক্যারেন থমাসকে জিজ্ঞাসা করে, তোমার প্লেন ক্র্যাশ হয়েছে কিভাবে? সে বলে, ইঞ্জিন স্টপ হয়ে গিয়েছিল, সেই প্লেনটার ইঞ্জিনটা ভালো ছিল না। আমরা ছোট প্লেনগুলো এই জন্যই চালাই কারণ সেটা কন্ট্রোল অফিসের রাডারে শো করে না। সিন শিফট হয়, আমরা অ্যালেক্সকে দেখতে পাই। সে তার সহপাঠীদের থেকে জানতে পেরেছে একটি জায়গায় একটি গাড়ি দেখা যাচ্ছে, সেজন্য সে দ্রুত গাড়িটির কাছে পৌঁছে যায়। তখন সে সেই গাড়ির পাশে দুইজন বাইক রাইডারের লাশ দেখতে পায়, যার ফলে সে শিওর হয়ে যায় অবশ্যই এখানে বড় একটা ঘটনা চলছে। তখন সে জর্জের গাড়ির টায়ারের ছাপ দেখতে পায়, আর সেই ছাপগুলো ধরে জর্জের গাড়ির কাছে যেতে থাকে। তখন উপরের পাহাড় থেকে জর্জ অ্যালেক্সকে দেখে ফেলে, কিন্তু অ্যালেক্স জেনে যায় জর্জ আশেপাশে কোথাও আছে। তখন হঠাৎ জর্জ তার হাতে গুলি করে দেয়, তারপর তাদের মধ্যে অনেক গুলাগুলি শুরু হয়। অ্যালেক্স ভুলে একটা খাদে পড়ে যায়
যায়। জজ কাছে এসে দেখে অ্যালেক্স সেখানে নেই, সে শুধু সেখানে গভীর খাদ দেখতে পায়, যার ফলে সে বুঝতে পারে অ্যালেক্স মারা গিয়েছে। সেজন্য সে প্রথমে অ্যালেক্সের গাড়ির রেডিওটা ভেঙে ফেলে এবং পরে অ্যালেক্সের গাড়িটি চালিয়ে দেয়, গাড়ি থেকে নেমে পড়ে, যার ফলে গাড়িটার ড্রাইভার ছাড়া দূরে চলে যাচ্ছিল এবং এর ফলে পুলিশরা তার গাড়িকে ট্র্যাকিং করে অন্য জায়গায় খুঁজবে। ওদিকে যখন ডিউটি শেষ হওয়ার পরও অ্যালেক্স ঘরে ফেরে না, তখন এনা তার জন্য টেনশন করতে থাকে। সেজন্য সে তার বাইক নিয়ে সোজা পুলিশ স্টেশনে পৌঁছে যায়, হয়তো সেখানে তার বাবা আছে, কিন্তু ততক্ষণে সেখানকার সব অফিসাররা তাদের ঘরে চলে যায়। পুরো পুলিশ স্টেশন খালি পড়েছিল। সেখানে এনা বুঝতে পারে হয়তো তার বাবা ক্যারেনকে খুঁজতে গিয়েছে আর সেখানে তার সাথে কিছু হয়েছে। সেজন্য সে তার বাইক নিয়ে দ্রুত তার বাবাকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে ক্যারেন আর থমাস কয়েক ঘন্টা ধরে হেঁটে যাচ্ছিল। এখন তাদের শরীরে শক্তি জবাব দিয়ে দিয়েছে, কারণ তাদের সামনে একটি পাহাড় এসে পড়েছে। তাদের যাত্রা এখানেই শেষ। থমাস বলে আমাদের এটাকে পার হয়ে উপর দিকে যেতে হবে, কিন্তু ক্যারেন বলে আজ আমরা অনেকটা হেঁটেছি, আমাদের আজ রাত এখানে থেকে বিশ্রাম নিতে হবে। কিন্তু থমাসের এখনই পাহাড়টা পার হতে হবে, কারণ তার কাছে সময় নেই। সেখানে সে ক্যারেনের হাতকে খুলে দেয় এবং পাহাড়ে উঠতে বলে। কিছুক্ষণ পর পাহাড়ে ওঠার সময় থমাস উপর থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু ক্যারেন তাকে বাঁচায় এবং অবশেষে তারা মধ্যরাতে পাহাড়ের উপর পৌঁছে যায়। তাদের কাছে রাতে খাওয়ার মতো কিছু ছিল না, যার ফলে তাদের আবার সকালে খালি পেটে হাঁটতে হবে। তাদের মধ্যে এখন এক ধরনের ফ্রেন্ডশিপ হয়ে যায় এবং তারা অনেকদিন পর একে অপরের নাম জানতে পারে। থমাস তাকে বলে সে একজন টিচার, কিন্তু তার বাবা শরীর খারাপ, সেজন্য সে কিছু টাকার জন্য এই কাজ করছে, যেন সে এই টাকাগুলো দিয়ে তার বাবার ভালো চিকিৎসা করাতে পারে, আর এই জন্যই সে মাঝে মধ্যে বাধ্য হয়ে ভুল পথ ধরে। অন্যদিকে ক্যারেন তার হাতে একটা ট্যাটু দেখায়। সে বলে সে এটা তার বোনের স্মৃতি ধরে রাখার জন্য বানিয়েছে, কারণ সে কয়েক বছর আগে মারা গিয়েছে, কিন্তু সবাই তার মৃত্যুর জন্য আমাকে দায়ী ভাবে, কারণ আমি তখন তার কাছে ছিলাম। এজন্য পরে সে তার ঘর ছেড়ে দেয়। তারপর থেকে ক্যারেন এভাবে সব দিকে হারিয়ে বেড়াচ্ছে। এখন এখানে দুজনের মন ভালো ছিল, কিন্তু তারা বাধ্য হয় কিছু কাজ করার জন্য, যার ফলে তারা আজ এই অবস্থায়। ওদিকে এনা এখনো তার বাবাকে খুঁজতে থাকে, কিন্তু সে তার বাবাকে কোথাও খুঁজে পায় না। এখন রাত অনেক গভীর হয়ে যায়, তাই তার অনেক ভয় হতে থাকে। তখন সে তার বাবার নেম প্লেট দেখতে পায়, যার ফলে সে সেখানে দাঁড়িয়ে চিল্লাতে থাকে। তখন লাকিলি অ্যালেক্স তার আওয়াজ শুনতে পায়, আর এভাবেই সে তার বাবাকে খুঁজে পায়। তারপর সে একটা রশি দিয়ে অ্যালেক্সকে উপরে উঠায়। অন্যদিকে আমরা দেখি মধ্যরাতে যখন থমাস ঘুমাচ্ছিল, তখন এই সুযোগ পেয়ে ক্যারেন ছুরিটা দিয়ে তার হাতের রশিগুলো কেটে ফেলে। তারপর সে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালবেলায় অ্যালেক্স এনাকে ঘরে চলে যেতে বলে। তার মনে হচ্ছিল কাজটা তার নিজেকেই করতে হবে, কিন্তু এনা তার কথা শুনে না এবং সে নিজেই তার বাইক নিয়ে ক্যারেনকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু ওদিকে ক্যারেন এখন শুধু পালিয়ে বেড়াচ্ছে। সে পালিয়ে এত দূরে চলে যাচ্ছে যেন কেউ তাকে পেছন থেকে ধরতে না পারে। কিন্তু সে পালাতে পালাতে হঠাৎ জর্জের গাড়ির সামনে এসে পড়ে। জর্জ তাকে দেখে তার দিকে গুলি নিয়ে ধাওয়া করে। যদিও সে তাকে চিনে না, কিন্তু সে এটা বুঝতে পেরেছে ক্যারেন এই নির্জন মরুভূমিতে কি করছে। হয়তো তার সাথে এই প্যাকেটগুলোর কোনো কানেকশন আছে, তাই সে ক্যারেনকে ধরার চেষ্টা করে। কিন্তু সে পালাতে পালাতে হঠাৎ তার সামনে থমাস চলে আসে। থমাসও ক্যারেনকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। সে তাকে কিছু বলে না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বলে, যাও এখান থেকে পালিয়ে যাও, এবং নিজে গিয়ে জর্জের সামনে দাঁড়িয়ে যায়, কারণ সে এগুলোর মধ্যে ক্যারেনকে আনতে চায় না। কিন্তু জর্জ তো ক্যারেনকে মারতে চায়, কারণ সে ওই প্যাকেটগুলোর ব্যাপারে জেনে গিয়েছে। আমি তোমার সব প্যাকেট নিয়ে এসেছি, এখন প্যাকেটগুলো নাও, আমাকে যেতে দাও, কারণ আমার ফ্যামিলি আমার জন্য অপেক্ষা করছে। তখন জর্জ বলে, আমারও ফ্যামিলি অপেক্ষা করছে গত 15 বছর ধরে, আমি তাদের কাছে যাইনি, আর তুমিও যেও না। এই বলে সে তাকে গুলি করে দেয় এবং সব ব্যাগগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে ক্যারেন এখন ফ্রি হয়ে গিয়েছিল, কিন্তু বাহিরে বের হওয়ার সময় সে একটি বাইক দেখতে পায়, আর এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এনা কোথাও আশেপাশে আছে। সেজন্য সে এনাকে খোঁজার জন্য সেই পাহাড়গুলোর মধ্যে দিয়ে চলতে থাকে। তখন সে একটি জায়গায় জর্জকে দেখে ফেলে। এনাকে সে ধরে ফেলেছে। সে
সে তাকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু জর্জ তার পেটে গুলি করে দেয় আর ক্যারেন এতে মাটিতে পড়ে যায়। তখনই এই সুযোগ নিয়ে অ্যানা জর্জকে ধাক্কা দেয়, যার ফলে সে একটি পাথরের সাথে ধাক্কা খায়। তারপর অ্যানা ক্যারেনকে তার বাইকের পিছনে বসিয়ে এখান থেকে সোজা পালানো শুরু করে দেয়, কিন্তু জর্জ এখন প্রচন্ড রেগে যায়। সে পাগলের মতো তাদের পিছনে পড়ে যায়। তখন সেখানে এন্ট্রি হয় অ্যালেক্সের, যে কিনা তার উপর গুলি চালাতে শুরু করে দেয়, কিন্তু এগুলো করার পরেও সে তাদের পিছন ছাড়ে না, যার ফলে অ্যানা তার বাইকের স্পিড বাড়িয়ে দেয়। কিন্তু এর মধ্যে পেছনে বসে থাকা ক্যারেন বাইক থেকে পড়ে যায়, যার ফলে জর্জ এখানে সুযোগ পেয়ে যায় এবং সে তার গাড়িতে থাকা কেরোসিন তেল এর উপর ঢেলে দেয়, কারণ সে তাকে জ্যান্ত জ্বালিয়ে দিবে। কিন্তু তখন ক্যারেনের জ্ঞান ফিরে এবং সে ওই প্যাকেটগুলোতে আগুন ধরিয়ে দেয়, আর এটা দেখে জর্জের মাথা খারাপ হয়ে যায়। সে আগুনগুলোর ভেতরে গিয়ে প্যাকেট থেকে আগুন নেভানোর চেষ্টা করে, কারণ সেই প্যাকেটগুলো তার প্রাণের থেকেও দামি লাগছিল। কিন্তু আগুন তো নেবে না, বরং তার শরীরে আগুন ধরে যায় এবং সে কিছুক্ষণ পর মারা যায়। তখন সেখানে অ্যালেক্স চলে আসে এবং সে তার মেয়েকে নিরাপদ দেখে খুব খুশি হয়। ক্যারেনও এখন পুরোপুরি সুস্থ। তখন সে তার পাশে একটি গাছ দেখতে পায়, আর এটাই সেই গাছ যেটার জন্য সে এখানে এসেছিল। আর এই দৃশ্য দেখিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এমন সব মুভির গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন।